আমরা যারা কানাডার এই মেন টাউনগুলাতে, মানে আমি থাকি হচ্ছে টরন্টোতে, টরন্টোর মেন ডাউনটাউনে, এবং যারা আমরা অ্যাপার্টমেন্টে থাকি যাদের নিজস্ব পার্কিং লট নাই কিন্তু গাড়ি আছে, তাদের যদি দেশে যেতে হয় 1 মাসের জন্য, 2 মাসের জন্য বা 1.5 মাসের জন্য, তাহলে এই গাড়িটা কোথায় রেখে যাবে, এইটা যে কত বড় একটা হেডেক, সেইটা আসলে যে এই সমস্যায় না পড়ছে সে ছাড়া আর কেউ বুঝবে না। তো অনেকেই আছে যাদের অ্যাকচুয়ালি গাড়ি আছে কিন্তু নিজের অ্যাপার্টমেন্টে অ্যাকচুয়ালি পার্কিং স্পট ভাড়া করা নাই, সে এদিকে সেদিকে গাড়ি রাখে। যদি ভাড়া করা থাকে তাহলে তো কোনো টেনশন নাই, কিন্তু অনেক সময় অনেকের 2টা গাড়িও থাকে। লাইক আমারই 2টা গাড়ি আছে, এখন আমার স্পট হচ্ছে একটা, আর কোনো স্পট খালি নাই। তো আমি দেশে যাব হচ্ছে 1 মাস 5-6 দিনের জন্য। এখন আমি আমার এই গাড়িটা কোথায় রেখে যাব? আমি অনেক চেষ্টা করছি, এদিকে ওদিকে সবাইকে জিজ্ঞেস করছি, কোথাও গাড়িটা রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না। আত্মীয় স্বজন বলেন বা বন্ধু বান্ধব বলেন, সব জায়গায় খোঁজ করছি। এখন আমি চাই কোনো যে একটা জায়গা ভাড়া নিয়ে যাব, আমার হচ্ছে 1 মাস 10 দিন, 5 দিন না 10 দিনের জন্য আমি দেশে যাচ্ছি, তো আমার 2 মাসের জন্য ভাড়া নিতে হবে। 2 মাসের জন্য আমার কোথাও রাখতে হইলে আবার 250 থেকে 500, 2 মাসের জন্য প্রায় $500 মতো খরচ হয়ে যাবে। তো এখন আমি দেশে যাব আর এই $500 আবার গাড়িটা রাখার জন্য খরচ করবে, এটা আমার জন্য অনেক বড় একটা হেডেক। সো আমি খুঁজতেছিলাম কোনো একটা সলিউশন, কিভাবে আমার আর মাত্র 2 দিন বাকি আছে দেশে যাওয়া। সো আমি খুবই টেনশনে ছিলাম। তো এর মধ্যে আমাকে একজন একটা ইনফরমেশন দিল যে একটা স্পট আছে, ওইখানে আপনি এইভাবে গাড়িটা রাখতে পারেন। তো চলেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ব্যাখ্যা করব কোথায়, কিভাবে, কোন সিস্টেমে আপনি গাড়িটাকে 1 মাসের জন্য হোক, 2 মাসের জন্য হোক, কোন সিস্টেমে আপনি গাড়িটাকে রাখতে পারবেন এবং কম খরচে গাড়িটাকে নিরাপদে রেখে আপনি দেশে যেতে পারবেন, দেশ থেকে এসে আবার সুন্দর মতো আপনার গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিওগুলা দেখতেছেন আজকেই প্রথম, যদি পুরো ভিডিওটা দেখে একদম শেষ পর্যন্ত যদি ভিডিওটা আপনি দেখেন, তাহলে তো ডেফিনেটলি আপনার অনেক উপকার আসবে যদি আপনি আমার মতো প্রবলেমে পড়েন। এবং যদি আপনার উপকার হয়, যদি মনে করেন যে না অনেক দারুণ একটা জিনিস আমি জানলাম, তাহলে প্লিজ দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যেহেতু নতুন একজন ইউটিউবার এবং কানাডা ভিত্তিক আমি বিভিন্ন ভিডিও করি, সো আমার আসলে এখন পর্যন্ত তেমন কোনো নাই, সাবস্ক্রাইবার নাই। সো যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এটা আমাকে হেল্প করা হবে। তো ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য। আমি ধরে নিচ্ছি আপনি আমার অনুরোধটা রাখছেন। তো এনিওয়ে, আমি কিভাবে এই জিনিসটা সমাধান করলাম আমি সুন্দরভাবে এখন বলে যাব। আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং দেখেন যে কত সুন্দর একটা সলিউশন আসে। কানাডাতে আপনারা জানেন যে কোনো মানে পার্কিং লট ভাড়া নেন কিংবা যাই কোনো জায়গা ভাড়া নেন, সেটার অনেক অনেক মান্থলি কস্ট অনেক হয়। কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে একেবারে জিরো, অলমোস্ট, মানে অ্যাকচুয়ালি আসলে জিরো বললে ভুল হবে, দুঃখিত, কারণ কিছু পয়সা দিতে হবে। তবে সেইটা হচ্ছে আমি জায়গাটার নাম প্রথমে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, অ্যাক্সেস স্টোরেজ। কানাডাতে অনেক সেলফ স্টোরেজের আছে, এগুলো আপনারা তো অবশ্যই দেখছেন বা জানেন যারা কানাডাতে থাকেন। আর যারা নতুন আসছেন তারা যদি না জেনে থাকেন তো জেনে থাকেন যে কানাডাতে বিভিন্ন জায়গাতে দেখবেন যে সেলফ স্টোরেজ লেখা। আপনি আপনার গোডাউন ভাড়া নেওয়ার জন্য বা স্টোরেজ ভাড়া নেওয়ার জন্য, আপনার বাড়িতে হয়তো বা জায়গা নাই, স্পট নাই বা স্টোরেজ নাই, আপনি পার্সোনালি কোনো একটা বাহিরে যে দেখবেন যে আপনি দোকানের মতো বানায় রাখছে, 3তলা 4তলা বিল্ডিং, সবগুলো হচ্ছে স্টোরেজ। আপনি যে ওখানে একটা রুম ভাড়া নিতে পারেন, আপনার সমস্ত জিনিসপত্র ওইখানে রাখবেন। তো এরকম রুম পাওয়া যায়, কিন্তু আমি জানতাম না যে গাড়ি রাখার জন্য ওরকম স্টোরেজ আছে। তো অ্যাক্সেস স্টোরেজ, আমি জিনিসটা লিখে দিব না, অ্যাক্সেস স্টোরেজ নামে এইখানে অনেকগুলা সেলফ স্টোরেজ আছে। তো আমি আজকে গেছিলাম হচ্ছে আপনার ড্যানফোর্থের এখানে, আমাদের যেই বাঙালিপাড়া ওদিকে স্কারবোরোতেও আছে। তো আমি ড্যানফোর্থের সেই অ্যাক্সেস স্টোরেজে গেছিলাম। এটার মানে সিস্টেমটা হচ্ছে আপনি 28 দিন, ঠিক আছে, একদিন মানে আজকে আপনি গাড়িটা রাখবেন, আজকে থেকে তারিখ শুরু হবে। তাদের সার্কেল হচ্ছে 28 দিনের, মনে রাখবেন 4 সপ্তাহ।
ওকে, 4 সপ্তাহ, 28 দিনের সার্কেল, 30 দিনের না, কিন্তু 28 দিনের সার্কেল, এবং সেইটার জন্য আপনি পে করবেন 0, 1 পয়সাও পে করতে হবে না। হ্যাঁ, আপনি ঠিক শুনতেছেন, এটার জন্য 1 পয়সাও না। মানে আপনার গাড়িটা আপনি সুন্দর মতো রেখে আসবেন এবং 0 পয়সা পে করবেন। এখন কথা হচ্ছে একদমই কি 0, 1 পয়সাও পে করা লাগবে না? সেটা না, ডেফিনেটলি পে করা লাগবে। তাদের এডমিন ফি একটা আছে, সেটা হচ্ছে $28, ওকে, এবং একটা লক কিনতে হবে, সে লকের দাম হচ্ছে $23। এখন আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমি যদি তোমাদের কাছ থেকে লক না নিয়ে আমি আমার পার্সোনাল একটা লক নিয়ে আসি, ওরা বলতেছে না, তুমি পার্সোনাল লক আনলে হবে না, এটার মধ্যে ফিট হবে না, তো আমাদের এখান থেকে লকটা নিতে হবে। তো আপনি এই ড্যানফোর্থের, আমি যেটা বলতেছি, ড্যানফোর্থের কোন অ্যাড্রেসটাও আমি দিয়ে দিব না, যদি ওইটাতে ওরা বলতেছে না আমাদের হবে না, তুমি অন্য লোকেশনে যেতে পারো, অন্য লোকেশনে হয়তো বা ওরা অ্যাকসেপ্ট করতেও পারে। তো এইটা আমি তো আর 10টা লোকেশন ঘুরি নাই, তবে আপনারা এটা চেক করতে পারবেন, ফোন করতে পারবেন, অ্যাক্সেস স্টোরেজ লিখে আপনি গুগলে সার্চ দিয়ে 4-5টা অ্যাড্রেস নিয়ে তারপর ওদেরকে ফোন করে আপনি জানতে পারবেন। তো আমি আরেকটা ইয়েতে খোঁজ নিছি, সেটা হচ্ছে ডন মিলস আর এগলিন্টনের, ওইটার ভিতরে আরো চিপে। আবার অ্যাক্সেস স্টোরেজের প্রত্যেকটা প্লেসে যে একই প্রাইস তাও কিন্তু না। এখন কথা হচ্ছে, তাহলে 28 দিনে আপনি তো দেশে যাচ্ছেন হচ্ছে, কথার কথা আমি যাচ্ছি যেমন 1 মাস 5 দিন না 6 দিনের জন্য, তাহলে আমার তো 2 মাস পড়ে যাচ্ছে। এখন ওরা কি আমাকে 2 মাসের জন্য আমার পে করা লাগবে? আমি খুব ভয় ছিলাম, আমি এটা নিয়েই খুব কনসার্ন ছিলাম যে আমি কি 2 মাসে পে করবো। আমি তো এমনি জানতাম 1 মাসের 30 দিন হয়, কিন্তু ওরা বলতেছে না, আমরা 30 দিনের ওই হিসাব করি না, আমরা করি 4 সপ্তাহের হিসাব। তো 28 দিনে হয় 4 সপ্তাহ, তারপরে আবার ওরা আরেকটা সপ্তাহ কাউন্ট করবে। এখন কথা হচ্ছে, আমার তো যেহেতু ওই 4 সপ্তাহ মানে 28 দিনের বেশি হয়ে যাবে, তাহলে আমি কি করবো? আমি কি 2 মাসের পয়সা দিব? কারণ প্রথম মাস, ফার্স্ট মাস 0 মিনস ওই ইয়ের জন্য 1 পয়সাও দিবেন না আপনি, যে প্রথম মাস রেন্ট ফ্রি, কিন্তু এডমিন ফি এখন আপনি এটা পুরো বছরের জন্য নিলেও আপনাকে ওই $28 দিতে হবে এডমিন ফি, আর হচ্ছে আপনার $23 হচ্ছে আপনার লকের জন্য। অন্য প্লেসে গেলে হয়তো বা সেটা কম বেশি হবে লকের প্রাইসটা, বা লক নাও লাগতে পারে, আপনি নিজে লক নিয়ে গেলেন, কিন্তু এই প্লেসের কথা বলতেছি, ওইটা হচ্ছে $28 আর $23। তো 28 আর 23 মিলে কত হয়? ধরেন $50 আপনি খরচ করলেন, রাইট? $50, $51 যাই হোক, তো $50 খরচ করে যদি আপনি 28 দিনের জন্য আপনার গাড়িটা রাখতে পারেন, আপনি যদি এইভাবে হিসাব করে দেশে যান যে আপনি 28 দিনের ভিতরে আবার ব্যাক করবেন, 28 দিনের একদিন আগে এবং 28 দিন শেষ হওয়ার আগে আপনি গাড়িটা আবার ওইখান থেকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এই টাকাতেই আপনার গাড়ি নিশ্চিন্তে রাখতে পারবেন। এবং প্রথম দিন আপনি রাখার পরে আপনাকে তো সব কিছু দিয়ে দিবে, এরপরে কিন্তু আপনার গাড়িটা সুন্দর মতো সেভ মতো থাকবে। আবার এমন যদি হয় যে আপনার কোনো পরিচিত লোক থাকলো বা আপনার কোনো বন্ধু বান্ধব থাকলো, তার কাছে আপনি চাবি আর অ্যাক্সেস কোড সব দিয়ে গেলেন, তাহলে সে কিন্তু আবার ইচ্ছা করলে এসে গাড়িটা নিয়ে ঘুরে ফিরে বা যাই হোক, মানে কথার কথা, সে আবার গাড়িটা রাখতে পারবে। কিছু কিছু প্লেস আছে যেখানে আবার এটা হচ্ছে লিমিটেড, ধরেন আপনি 28 দিনের ভিতরে 4 দিন, মানে 1 সপ্তাহে 1 দিন আপনি যাবেন, গাড়ি বের করবেন, ইয়ে করবেন, এরকম হইতে পারে। আবার আনলিমিটেড, আমি যেখানে গেছিলাম সেখানে কোনো রেস্ট্রিকশন নাই। মানে আপনি যদি দেশে যাওয়ার পর আপনি আপনার কোনো আত্মীয় বা কাউকে আপনি এই অ্যাক্সেস কোড আর চাবি টাবি দিয়ে যান, তাহলে তারা সে ইচ্ছা করে যখন খুশি তখন এসে খুলে গাড়ি নিয়ে গেল, ঘুরলো ফিরলো, আবার গাড়ি রেখে গেল, এরকম সম্ভব। দ্যাট মিনস এই 28 দিনের ভিতরে আপনাকে গাড়ি আবার শেষ হওয়ার আগেই আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে। এবং আপনি যে এই সার্কেলকে বাড়াবেন না, আপনি যে 28 দিনের ভিতরেই থাকবেন, সেটা আপনাকে 2 দিন আগে আবার তাদেরকে কনফার্ম করা লাগবে যে না দেখো, আমি কিন্তু এই 28 দিনই থাকতেছি এবং 28 দিনের 1 দিন বেশি থাকবো না। সো 2 দিন আগে, দ্যাট মিনস 26 দিনের দিন আপনি কিন্তু ওদেরকে ফোন করে কনফার্ম করতে হবে যে দেখো আমি আসতেছি এবং আমি 28 দিনের দিনে আমার গাড়ি নিয়ে যাব, সো তোমরা কিন্তু এটাকে আর রিনিউ করবে না বা কন্টিনিউ করবে না। ওকে, আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু ওরা অটোমেটিক এটা রিনিউ হয়ে যাবে বা কন্টিনিউ হবে, এবং তখন কিন্তু আপনাকে অনেক পয়সা দিতে হবে। দ্যাট মিনস আমি যেটা ড্যানফোর্থের যেটা গেছি, ওইটাতে মান্থলি খরচ হচ্ছে $630 না কত যেন, চিন্তা করে দেখেন। আর আমি আবার আরেকটাতে খোঁজ নিচ্ছি, সেটা ওই যে ডন মিলস আর এগলিন্টন যেটা বললাম, সেইটাতে খরচ হচ্ছে
ওটা $660 বোধহয়, এটা $330, মানে অর্ধেক। দ্যাট মিনস সেম সেলফ স্টোরেজ কিন্তু এক এক জায়গায় এক এক প্রাইস, সেম কোম্পানি কিন্তু প্রাইস এক এক জায়গায় এক এক রকম। যেমন ডাউন টাউনে যদি নেন তাহলে আরো বেশি, আর এটা মিড টাউনও আমাদের ড্যানফোর্থের এদিকে, তাই এটার দাম মোটামুটি আরো ভিতরের দিকে নিলে তখন দাম আরো কম, আবার আপনার নর্থ ইউকে নিলে তখন দাম কিন্তু আরো কম। তো এটা আসলে ডিপেন্ড করে জায়গার উপরে। ওকে, সব জায়গার একই প্রাইস না। যেমন আবার আরেকটা ব্যাপার হচ্ছে, এই আমি যেই ড্যানফোর্থেরটায় গেছি সেটা আবার গাড়ি রাখবে এই ভিতরে, ওদের যে স্টোরেজটা, যে স্পেসটা, রুমটা, সেই রুমটা হচ্ছে আপনার একটা রুমের মতো। ওকে, তো সেইখানে আপনার গাড়ি থাকবে। তার মানে স্নো পড়ুক যাই পড়ুক, এই উইন্টারে আপনি গাড়িটাকে যদি বাহিরে রেখে যান তাহলে তো স্নো পরে একেবারে ময়লা টয়লা পরে যাতা অবস্থা হবে 1 মাসের ভিতরে। আর আপনি যদি ভিতরে রেখে যান তাহলে তো গাড়িটা স্নো পড়বে না, ময়লা কম হবে। সো ওদের এইখানে রাখলে এটা আবার এরকম। আবার আমি ডনমিসে যেটা খোঁজ নিছি সেটা আবার ওপেন ফিল্ডে। ওকে, ওপেন পার্কিং লট থাকে না, ওপেন পার্কিং লটে থাকবে। সো ওইটা কিন্তু আবার স্নো টোনো পড়বে। তো এইগুলা আপনাকে ইনফরমেশন গুলা প্রথম দিন যেই জানতে হবে যে এটা কিভাবে, এটা কি ভিতরে থাকবে না বাহিরে থাকবে, কিভাবে থাকবে। এখন আসি, আপনি ওই 28 দিনের পরের থেকে কিভাবে আবার মাস শুরু হবে। 28 দিনের পর থেকে কিন্তু সেকেন্ড মাস শুরু হয়ে যাবে, এবং তখন কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। ওই যে যদি মান্থলি পেমেন্ট থাকে $600 বা $650, তাহলে সেটা দিতে হবে। যদি অন্য কোনো জায়গায় থাকে $300-350, তাহলে সেটাই দিতে হবে। কিন্তু এখানে কথা আছে, আমি সেটাই জানতাম, আমি ওকে জিজ্ঞেস করছি মতো, তখন ও বলতেছে যে না, তুমি ইচ্ছা করলে আবার 1 সপ্তাহের জন্য বাড়াইতে পারো। দ্যাট মিনস আমি 28 দিন শেষ হওয়ার আগেই ওদেরকে ফোন করে বলবো যে দেখো আমার তো আসতে আরো 1 সপ্তাহ লেট হবে, সো তুমি আমার, বা যাওয়ার সময় তো আমি জানি অ্যাকচুয়ালি, সো তুমি কি এইটাকে 1 সপ্তাহ বাড়াইয়া 28 দিন প্লাস আরো 1 সপ্তাহ, ওকে, তো ওইটা অ্যাড করে তারপরে তুমি আমাকে প্রাইসটা বলো। তো আমাকে ওরকম করে প্রাইস বলছে। তখন এই ড্যানফোর্থের এটাই বলছে যে 1 সপ্তাহের জন্য তখন আরো $170 না $80 মতো লাগবে। চিন্তা করে দেখেন, পুরা 4 সপ্তাহ পাইলাম 0 পয়সায়, ওই যে খালি অ্যাডমিন ফি আর লকের দামটা দিলাম, আর শুধু 1 সপ্তাহের জন্য। অনেক এক্সপেন্সিভ। কিন্তু আপনাকে যদি আগে থাকতে প্ল্যান করা থাকে যে আপনি গাড়ি এভাবে রাখবেন এবং আপনি 28 দিন আগেই চলে আসবেন, তাহলে আপনি ওই $50 ভিতরেই ঝামেলা সারতে পারতেছেন। সো এইটা আপনাকে ক্যালকুলেট করতে হবে, বাট স্টিল ইজ গুড, রাইট? কারণ আপনি এই 1 মাসের বেশি মানুষ থাকে, বা অনেক সময় অনেকের ছুটি কিন্তু আসলে এই 28 দিনের বেশি থাকে না। যারা অ্যাকচুয়ালি পার্মানেন্ট জব করে তাদের অ্যাকচুয়ালি কিন্তু ছুটি কিন্তু এই 28 দিনের ভিতরেই তাদের ছুটি শেষ হয়ে যায়। সো এটা একটা খুব ভালো জিনিস যে আপনি যদি 28 দিনের আগেই ব্যাক করেন তাহলে আপনি ঝামেলা মুক্ত। আদারওয়াইজ আপনাকে আবার 1 সপ্তাহ বেশি থাকলে বা 2 সপ্তাহ বেশি থাকলে 2 সপ্তাহ পয়সাই দিবেন, এমন না যে পুরো মাসের পয়সা দিতে হবে। সো এটা একটা খুব নাইস জিনিস। অ্যাক্সেস স্টোরেজ আপনারা খোঁজ করে দেখতে পারেন। তবে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে, এটা তো আসলে ঝামেলা না, যেমন আমার ক্ষেত্রে এটা একটু ঝামেলা হয়েছে। আমার ক্ষেত্রে আমি যখন গেছি সবকিছু ডান করছি, এখন আমি গাড়ি রাখবো, সেই ইয়ে করতে যাবো, এখন ও বলতেছে যে গাড়ির ওনারশিপ পেপারের ভিতরে আমার ওয়াইফের নাম দেওয়া, মানে আমার যে গাড়িটা, নতুন যে গাড়িটা কিনছি সেই গাড়িটা আমি আমার ওয়াইফের নামে কিনছি। যার কারণে এখন কি হইলো, ওরা বলতেছে যে তাহলে তোমার ওয়াইফকে প্রেজেন্ট হইতে হবে। সো এই ইনফরমেশনটা যেন আপনাদের মাথায় থাকে, যার নামে ওনারশিপ পেপারে যার নাম, ঠিক তাকে ওই দিন ওই সময় উপস্থিত থাকতে হবে গাড়ি যখন আপনি প্রথম রেজিস্ট্রেশন করবেন ওদের কাছে। সো প্রথম দিন রাখার সময়, মানে ভাড়া নেওয়ার সময় শুধু আপনাকে এই মেন যে ওনার, ওইটা কাগজের ভিতরে যার নাম লেখা তাকে প্রেজেন্ট থাকতেই হবে। অনলাইনেও হবে না, কোনো কিছুতেই আর হবে না। আপনি অনলাইনে বলবেন, ফোন করে, ভিডিও কলে, বা এইটা করে সেটা করে, কোনো কিছুই ওরা মানবে না। একটাই কথা, ওদের ওই গাড়ি, অন্য ফার্নিচার যদি রাখেন তাহলেও মেন কারোর দরকার নেই, যে কেউ যে ওটা করতে পারবে। ধরেন আমি গেলাম, আমার হয়ে আরেকজন গেল, সেটাও সমস্যা নেই। কিন্তু গাড়ি রাখার ক্ষেত্রে গাড়ির যে মালিক, কাগজে যার নাম লেখা থাকবে তাকেই যেত। আমরা হাজব্যান্ড ওয়াইফ তাও কিন্তু হয় নাই, ও মানে নাই, বলছে না এটা তোমার ওয়াইফের নামে গাড়ি, সো তোমার ওয়াইফকে আসতে হবে। আমাকে দিয়ে হইলো না, শেষ পর্যন্ত আমার এটা আর হইলো না ওইখানে। তো আমি আর ওইখানে রাখতে পারলাম না, সেটা কোনো ব্যাপার না, আমি অন্য জায়গায় ম্যানেজ করছি। কিন্তু যারা আপনারা অনেক স্টুডেন্ট আছেন, তাদের গাড়ি আছে, তারা উবার করেন, উবার ইট করেন, দেশে যাওয়ার সময় তখন কোথায় গাড়ি রেখে যাবেন, এই সমস্ত যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু অ্যাকচুয়ালি এক্সাক্ট জায়গা থাকে না।
কিংবা হয়তোবা কারো বাসায় ভাড়া থাকেন, আপনি চলে গেছেন, এখন গাড়ি আপনি তারা হয়তোবা রাখবে না, বা আপনি চাচ্ছেন যে গাড়িটাকে আপনি ফ্রি কোথাও রেখে যেতে, এত পয়সা খরচ করতে পারবেন না। তো সব মানে এত বড় একটা ঝামেলা থেকে বাঁচার জন্য এটা একটা নাইস জিনিস। আপনি দেশে যাওয়ার জন্য যদি আপনি 28 দিনের ভিতরে ব্যাক করেন, তাহলে আপনি 0 পয়সাতে, শুধু ওই যে এডমিন ফি আর লকের ফির দাম মিলাই $50 হয়, ওই টাকাতেই আপনি কিন্তু গাড়িটা নিরাপদে রেখে আবার এসে আপনার গাড়ি আপনি নিয়ে যেতে পারেন। ওকে, আদারওয়াইজ আপনাকে তো অনেক পয়সা দিতে হবে। তো আমার মনে হইলো আমি আমার এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। কানাডাতে যে এমনিতেই আমাদের নানান মানে এত খরচ আর এত খরচ, তারপরে দেশে যাওয়ার সময় তো খরচের কোনো শেষ নাই, যত টাকা থাকে সব শেষ হয়ে যায়। এরপর আবার গাড়ি নিয়ে যদি এত বড় হেডেক হয় তাহলে তার কোনো কথাই নেই। তো যার কারণে এই ভিডিওর আমার যে এক্সপিরিয়েন্সটা হইলো আমি সেটা শেয়ার করলাম। হয়তোবা অনেকে জানতেন, আর যারা জানতেন না তারা নিশ্চয়ই উপকৃত হইলেন। তো যদি হয়ে থাকেন, আগেই বলছি ভিডিওতে একটা লাইক দিয়েন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকের জন্য এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।